উনি নিজেও বুঝতেছেন উনি একটা লিমিটটা একেবারে পুরো ক্রস করে ফেলছেন। অর্থাৎ উনি ব্যক্তি না, উনি কিন্তু বিএনপির ফজলুর রহমান যে কথা যদি বলতে পারেন না সেটা বলছেন। বলে কি করছেন? বিএনপির দায় দায়িত্বটা বাড়ায় গেছে, লোডটা বেড়ে গেছে। কার কাছে? এনসিপির কাছে, জামাতের কাছে, চরমনের কাছে এবং ইসলামী শক্তি। হাসনাত মিল আছে তো। হাসনাত আর অলি আহমেদ তার পিতা চেহারা মিল আছে। আপনি দেখেন ছবিটা, আমি দেখছি দুটো চেহারা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে অলি আহমেদ ব্যক্তিত্ব ছিল, চেহারা বেশ লাজুক, ভালো লোক ছিল সে, কিন্তু চেহারা নিয়ে কথা বলতো। এখন তারা যদি আপনার চেহারা নিয়ে কথা বলছেন কোথার জন্য? তারপরেও তারা আমাকে বলেছে, দেখেন এত কিছু পরে একটা সন্তান মহিলা, আমার চিন্তা করতে হয়, আমার মেয়ে আছে, ছেলে আছে, এই যেটা মহিলা, আমি সে যে মানুষ সেটা না তো, সে প্রথম পরিচয় হয়েছে সে মানুষ। এটা আমি বলবো কেন, আপনারা বলবেন। আপনারা যারা মিডিয়া চালাচ্ছেন আপনারা বের করবেন তারা কারা। আমি যতটুকু তার বিএনপির লোক না, এবং ওইখানে যারা তাকে অ্যাটাক করতে গেছে বা কথা বলতে গেছে, ভাষা ইউজ করছে, তারা ভিন্ন একটা গোষ্ঠী, যেই গোষ্ঠীর সাথে তাদের মত আদর্শগত বিরোধ আছে, যাদের কিন্তু সহ্য করতে পারেন না। তারা মনে করছে উনি কেন করবে এটা, মানে উনি বলা মানে আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগকে রিভাইভ করে দিচ্ছে, আওয়ামী লীগের মানে পক্ষে তারা কথা বলছে। বিএনপি না বলতে তো আমরা বুঝি যে জামাত অথবা এনসিপি, মানে যারা এই সেটা ভাষাগুলো ব্যবহার করে। যেহেতু তারা বিএনপি না, তাহলে উনি যে কথাগুলো বলেন কোন মত আদর্শের লোকদের সেটা হিট করে, এবং তারা সেখানে যে গালিগালাজ দিলেন, তারা কেন গালি দিলেন? তারা কেন গালি দিলেন? তারা কি বুঝেন? তাদেরকে যদি জিজ্ঞেস করতে পারেন দু একজন, কারণ তাদেরকে পাঠানো হচ্ছে। এরা হচ্ছে এক ধরনের আরাফাত। আরাফাত বুঝেন? তার কিছুই নেই আরাফাত। এরা হচ্ছে জিজ্ঞেস করবেন উত্তর নেই, কিছু পয়সা পাবে যাবে, বা কোন নেতা বলছে গেছে, বিনা পয়সায় বাংলাদেশে কোনো মিছিল হয়, নট এ সিঙ্গেল প্রসেশন মানি। তাহলে কারা তাদেরকে পয়সা দিয়ে পাঠিয়েছে এবং এখন এই স্লোগান দিয়েছে? এই স্লোগানগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি শুনেছি তো ওই স্লোগান এবং গুলি তো এটা মনে হয় না যে একটা ভয়ঙ্কর, এরকম টাকা দিয়ে যে কারো বাসার সামনে, আজকে আপনার কথা পছন্দ না হলে আপনার বাসার সামনে পাঠিয়ে দিবে। ভাইকে মনে করতেছে যে আওয়ামী লীগের দোষর। খেয়াল করবেন, একেবারে আওয়ামী লীগের দোষর, এবং তিনি চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক, মুক্তিযুদ্ধের দল, তাকে নির্বাচন হয়। উনিও বলছে নির্বাচন তাকে লাগবে, তাকে এসে নির্বাচন হয় না। এটা কি বিএনপির কথা? না, বিএনপির মডেলের বাইরে চলে গেছে। অর্থাৎ তার অনেকগুলি বক্তব্য বিএনপির সাথে মিল নাই। এই ক্ষেত্রে কিন্তু ফোকাস পাওয়া কিন্তু সাধারণ, অতি সাধারণ ঘটনা। যদি আমার দল হইতো আমি কি একই কাজ করতাম, আপনার আপনি একই কাজ করতেন, ডিসিপ্লিন কিন্তু ব্রেক করতেন না। সেই ক্ষেত্রে যেটা হয়েছে, উনি এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাকে বলা হয় তার শিকার, উনি এনসিপি শিকার। খেয়াল করবেন, উনি সমস্ত ইসলামী মূল্যবোধ তাদের শিকার, আবার বিএনপির একটা শিকার। সে যাবে কোথায়? সেই জন্য সে বলেছে আমার বয়স অনেক, ৭৮ বছর বয়স, ৫০ বছর উকালতির বয়স তার, তিনি আর ভয় পান না। তিনি যেখানেই থাকেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে যাবেন, সংবিধানের পক্ষে কথা বলে যাবেন, এবং আরো অনেক কিছু বলেছে। এই সমস্ত ক্ষেত্রে তার বয়ানটা এই মুহূর্তে বিএনপির জন্য খুবই নাজুক পরিস্থিতি হয়েছে। বিএনপি যদি পর্যায়ে থাকে তাহলে অন্য দলগুলির সাথে দূরত্ব বেড়ে যাবে। দূরত্বটা কমে আনার জন্য আমার বিশ্বাস তাকে বিভিন্নভাবে হয়তো বলা হয়েছে, আপনি গো স্লো বলা হয়েছে দল থেকে, কিন্তু তিনি সেটা জান নাই। শুধু না, তিনি যখন টক শোতে বলে দিলেন জনাব তারেক জিয়া ফোন করেছে তার ওয়াইফ মিসেসকে, তাকে ফোন করতে সাহস পায় না, কারণ তিনি তো বেসামাল। কথাটা কিন্তু ওইভাবে নেন যে তার ওয়াইফকে বলা হচ্ছে, অর্থাৎ তাকে মানাইতে পারতেছে না, সে ওয়াইফকে বলতেছে একটু বুঝা। উনি টক শোতে কিন্তু উনি কিন্তু আলোচনাই বলেছে। সেই ক্ষেত্রে বোঝা যায় উনি নিজেও বুঝতেছেন উনি একটা লিমিটটা একেবারে পুরো ক্রস করে ফেলছেন। অর্থাৎ উনি ব্যক্তি না, উনি কিন্তু বিএনপির ফজলুর রহমান যে কথা যদি বলতে পারেন না সেটা বলছেন। বলে কি করছেন? বিএনপির দায় দায়িত্বটা বাড়ায় গেছে, লোডটা বেড়ে গেছে। কার কাছে? এনসিপির কাছে, জামাতের কাছে, চরমনের কাছে এবং ইসলামী শক্তিগুলোর কাছে। এই জিনিসগুলোর জন্য এই পরিস্থিতি হয়েছে। পাশাপাশি আপনি আসেন রুমিন ফারহানার কথা। রুমিন ফারহানা বেশ ভোকাল কণ্ঠস্বর, ভালো বলে, ভালো বুঝে, লেখাপড়া জানা মেয়ে, কিন্তু তিনি গুছায় কথা বলতে পারেন। যে ইদানিং যে কথা বলে ৭৫-২৪ তারিখের পর থেকে উনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে, চিৎকার করে কথা বলতেছে, এবং সেই কথাগুলোর টোনও কিন্তু দলের সাথে কিন্তু ম্যাচ করে না। সর্বশেষ যখনই কথা আসে তিনি অতীতের কথা নিয়ে আসেন। এখন তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসতেছে যে তিনি প্লট চেয়েছেন।
এখন প্লট চেয়েছেন এবং তিনি অ্যাপ্লিকেশন প্রত্যাহার করছেন, এটি সত্য। এখন প্রশ্ন দেখা দিচ্ছে উনি তো পাইতে পারেন না, কেন ছিলেন? ঢাকায় তো বাড়ি আছে, তার 2-3টা বাড়ি আছে, বাপের বাড়ি আছে, সবই আছে, এরপরও তিনি কেন ছিলেন? অর্থাৎ এই যে বাড়ি পাওয়ার ব্যাপারটা, একজন মেম্বার অফ পার্লামেন্টের ভিতরে রাজনীতির লালসা লোক, এই লোকটা কেন আসে? এখন তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ সে ভুল বুঝে প্রত্যাহার করছে, আবার করেছিল, তো সে করেছিল পাওয়ার জন্য। একটা ব্যক্তি দেখেন তো ভুল করতে পারে, ভুল করে সে অ্যাপ্লিকেশন করেছে, আবার ভুল বুঝে সে প্রত্যাহার করছে, দুটোই সত্য। কিন্তু সেই ক্ষেত্রে তার যে কথাবার্তা যেমন ছিল, সর্বশেষ যে কথা আসে নির্বাচন কমিশন, তিনি আইনজীবী, সব ভালোভাবে বুঝেন, কিন্তু ওই জায়গাটার মধ্যে হইচই হলো, পক্ষ প্রতিপক্ষ দেখা দিল এবং তিনি বললেন আমাকে ধাক্কা দিয়েছে এবং বিএনপি লোকজন করেছে। এবার কিন্তু সরাসরি সে বিএনপি কে করবে, তাই সে বুঝাই দিল যে বিএনপিতে অসংখ্য সন্ত্রাসী আছে এবং গুন্ডা আছে, রংবাজ আছে। শুধু তাই না, সে টক শোতে বলেছে আমাকে যখন বলা হলো এরা কারা, গুন্ডা পান্ডা কারা, তখন আমি একটা লিস্ট দিয়েছি দুর্নীতি, আর মানে একটা লিস্ট দিয়েছে সে। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে একটা সূত্র অভিযান সে চাচ্ছিল কিন্তু, এবং সে বুঝতে পারতেছিল এই বিএনপি দিয়ে ক্ষমতা যাওয়া সম্ভব হবে না, প্রিডিকশন তার, তিনি চান স্বচ্ছ বিএনপি চাচ্ছেন। সেই ক্ষেত্রে তিনি যখন বললেন আমি গুন্ডা রাখতে পারতাম, আমি গুন্ডা রাখতে পারতাম, এখন একজন বিজ্ঞ ব্যারিস্টার হয়ে, আইনজীবী হয়ে তিনি বলতে পারেন না। এখানে কি হয়েছে, তিনি তার টেম্পারটা লুজ করেছেন, এরপরে থেমে থাকেননি। এরপরে যখনই কথা হচ্ছে তিনি হাসনাত আব্দুল্লাহকে বলতেছেন, গালি দিচ্ছেন, এই যে বান্দির বাচ্চা, চিন্তা করেন যেভাবে গালি দেন, বা ওই ছোট লোক, টাকাদের মতন। আপনি কারো চেহারা তাল্লা দিছে, আল্লাহ তাআলা যা দিছে আপনাকে, সমালোচনা করতে পারেন ডাকাত হিসেবে চেহারাটা, কেন বললেন এটা? এখন অলি আহমদের চেহারা কেমন, অলি আহমদের চেহারাটা কেমন ছিল? হাসনাত মিল আছে তো, হাসনাত আর অলি আহমেদ তার পিতা, চেহারা মিল আছে, আপনি দেখেন ছবিটা, আমি দেখছি দুটো চেহারা মিল আছে। মিলটা কি? মিলটা হচ্ছে অলি আহমেদের ব্যক্তিত্ব ছিল, চেহারা বেশ লাজুক, ভালো লোক ছিল সে, কিন্তু চেহারা নিয়ে কথা বলতে। এখন তারা যদি আপনার চেহারা নিয়ে কথা বলে, আপনার বয়স নিয়ে কথা বলে, আপনার চরিত্র নিয়ে কথা বলে, আপনি কি করবেন? আপনি যেহেতু তাদেরকে ন্যাক্কার জন্য ভাষা গালি দিচ্ছেন এবং চেহারাটা ডাকাইতের মতো, খেয়াল করে নিন, এইগুলো কিন্তু বিএনপির কথা না। এখন তারা যদি আপনি উত্তর দেন, আপনি কি করবেন? তারপরেও কিন্তু হাসনাত আব্দুল্লাহ তার পক্ষে অনেক কথা বলেছে। তুমি বলেছেন আমি নারী, একজন নারী হিসেবে আপনি বলতে পারেন, ইয়েস আমি আপনার সাথে একমত, নারী হিসেবে আপনার কিছু প্রোটেকশন প্রয়োজন আছে। আমাদের সমাজটা এখনো কিন্তু নারী বান্ধব না। ঢাকা সোসাইটিতে কিছু চলাফেরা করে কিছু মহিলারা অনেক বড় না, তা না। দেখেন নারী কমিশন কি হলো, নারী বান্ধব না। এখনো এটা পুরোপুরি পুরুষ শাসিত সমাজ। এই পুরুষ শাসিত সমাজের পিছনে প্রধান ব্যাখ্যাটা কি? ধর্ম। ধর্মটা যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে পুরুষদের দিয়া, এটা আসে নাই, কিন্তু এখানে ধর্মের অপব্যাখ্যা আসছে। কাজে এই ব্যাখ্যা কে দিবে? নারী হলো আমাদের অর্ধেকের বেশি, এখন অর্ধেকের বেশি হয়ে গেছে। অর্ধেকের নারী হইলে তাদের পক্ষে কথাটা কে বলবে? তারা দেখেন এখন নির্বাচন করতে পারবে, সরাসরি নির্বাচন বলা হয়েছে 33% দিবে, কিন্তু 33% দেওয়ার লোক নেই। রুবিন খান নিজে টক শোতে বলেছে 33% বলেছে, কিন্তু এত মহিলা নাই, তারা সরাসরি নির্বাচন করতে পারবে না। পারবে যদি বাধ্যবাধকতা করেন যে ওই সিটে আরেকটা মহিলা থাকবে অন্য দল, এগুলো মানসিকতা। তারপরও কথা আছে, মহিলাদের জন্য বাংলাদেশ এখন সরাসরি নির্বাচনে উপযোগী, এটা আমি তার সাথে একমত। আমরা মুখে যতই বলি একজন রুবিন ফারহানা, একজন শ্যামা উবাই আসতেই পারে, একজন কি যারা ডক্টর যারা আসতেই পারে, যারা কে বুঝতে পারছেন, যে যারা এতটা সচেতন রাজনীতি আসলেন, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর কথা বলেন, মার্জিত ভাব, তাকে নিয়ে হচ্ছে না, তাকে নিয়ে দুর্নাম হচ্ছে। কে করতেছে? এটা হচ্ছে এখন বর্তমান কালচারটা হচ্ছে একটা কলুষিত কালচার, বিপদের কালচার। আমরা প্রত্যেকটা ব্যক্তিকে সমালোচনা করতেছি, এরভাবে করতেছি যে কাউকে ভালো দেন। এখন যারা নিজেও তো বলেছে, আমি নিজেও তো অনেক কিছু সহ্য করতে পারতেছি না, তিনি যা না তা বলা হচ্ছে, তাকে বিভিন্ন জড়ায় কথা বলা হচ্ছে, বিভিন্ন ছবি দেখানো হচ্ছে, ভিডিও বাইর করা হচ্ছে, মানে সব তো ওই ভুয়া। এখন এই অবস্থা কি? এই যে বলতেছেন আগায় গেছে দেশটা 24 তারিখের পরে। কিন্তু এখানে আমি একটু বলতে চাই আপনাকে, রুমিন ফারহানা সেদিন যে ভুলটা করেছে, উনি আসলে সবাইকে চিনে না, ইভেন ওনার দলের লোকজনকেও উনি চিনে না। তো ওইখানে যারা ছিল তাদের মধ্যে একজন বলেছে যে ও ধাক্কাধাক্কিটা আসলে এনসিপির সাথেই হয়েছে, কিন্তু উনি মনে করেছে যে বিএনপির ওই লোকটা।
তো আসলে মানে এখানে ভুল বুঝাবুঝিতে উনি বিএনপির উপর আঘাত এনেছেন। আবার পাঁচ দেওয়ার জন্য মারামারি যেটা হয়েছে সেটা তো ওনার লোকজনই করেছে, ওনার বাহিনী ছিল। হ্যাঁ, আমি সেটাই বললাম। সেটা বলছি আজ পারতাম আমি করতে। কিন্তু আমাকে যদি কেউ কিছু বলে আমি ছাড়ব না। দেখেন, আমি এটারও মানা করতেছি না। আপনি ধাক্কার করতেই বদলে পারেন। ধাক্কা আসবেই। উনি এটা ছাড়বেন বলেছেন। কেন? আঘাত করলে আপনি কেন ছাড়বেন? যেহেতু আপনি রাজনীতি করেন, আপনার বক্তব্যটা রাজনীতি হবে কিন্তু। আপনি না হয়ে আপনার কাছে ব্যক্তি অর্থাৎ গ্রাম্য পলিটিক্স করেছেন। ওটা সে পারে না। পারে না বলে এবং তার যে বলার ভঙ্গি, ভাষণ ভঙ্গি প্রত্যেকটা ছিল এক ছিল। এই রুমিন ফারহানাকে কিন্তু আমরা চিনি না, জানি না। এখন যখন কথা বলে, উনি চিৎকার করে যেভাবে নিয়ে আসে টক শোতে যেভাবে কথা বলে, ওগুলো অনেকটা অ্যাটাকিং করেছিল। আমরা চাচ্ছি একটা স্বচ্ছ, ভদ্র, নম্র, বিনয়ী বাট প্রোগ্রেসিভ এক মহিলা। উনি কথা বলবেন এই সংস্কৃতিকে এটা মেনে। এখনো বাংলাদেশ সংস্কৃতি কিন্তু আপনার বান্ধব না। এই সংস্কৃতি কিন্তু 95% পুরুষ শাসিত। আপনি মানেন বা না মানেন, এটি সত্য। আপনি নিজেও বলেছেন, আমিও বলছি। আমিও তো চাচ্ছি না। অর্ধেকের বেশি মহিলা, অথচ আমাদের উপায়টা কি? কথা বলতে গেলে মহিলাদের চিন্তা করতে হয়। কোন দুর্নামটা আমার চলে আসে। কেন? একটা পুরুষ তো চিন্তা করে না। মহিলাকে চিন্তা করতে হয়, কে আমার কি ভাবতেছে? হাঁটতে অসুবিধা, চলাফেরার অসুবিধা, নানান সিকিউরিটির অসুবিধা। এই অবস্থার ভিতর দিয়ে তারা কথা বলতেছে। আপনি ধন্যবাদ জানান। যে কজন কথা বলতেছে, ওই সাহস ধন্যবাদ জানান। এখন এটা কি হবে? এখন যারা মনে করে না, মেয়েরা এভাবে কথা বলবে না। মেয়েরা তো বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। ভালো রেজাল্ট তারাই করছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট কারা করতেছে? মেয়েরা। তো মেয়েরা রেজাল্ট ভালো করতেছে। দেখেন, মেধা আগায় এবং গেছে। আন্দোলনের সময় মেয়েদেরকে আমরা সামনের সারিতে দেখি। যে কোনো কারণেই হোক সামনের সারিতে রাখা হয়। তারা তো যোগ্যতা এসে গেছে। ইভেন দেখেন হুম, প্রফেশনাল লাইফে যান, বিভিন্ন মেয়েরা ভালো করতেছেন দেশে। ভালো হুম, তারপরেও কিন্তু আমি কিন্তু অনেকগুলো জায়গায় বিখ্যাত মহিলাকে চিনি। যারা বড়, বড় পদে বসেছে যোগ্যতার জন্য। তারপরেও তারা আমাকে বলেছে, দেখেন এত কিছু পরে একটা সরকার মহিলা। আমার চিন্তা করতে হয়, আমার মেয়ে আছে, ছেলে আছে। এই যেটা মহিলা আমি, সে যে মানুষ সেটা না তো। সে ১ম পরিচয় হয়েছে সে মানুষ না, সে মহিলা। এখন চিন্তা করতো, এখন দেখেন রাইটটা কি? যে অধিকার দেওয়া আছে রাষ্ট্রের তরফ থেকে। নাগরিক অধিকার এবং অন্যান্য অধিকার যেটা আছে। এটা তো সবার জন্য প্রযোজ্য। লেখা আছে? এটা শুধু পুরুষরা পাবে? না। অধিকারের ক্ষেত্রে কিন্তু এক সবাই। ইসলাম চিন্তা করেন, ইসলামও নারী অধিকার দিচ্ছে কিন্তু। অধিকার সবারই সেম কিন্তু। কিন্তু বলা হচ্ছে নারীর ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন আছে কি? সৌজন্যতা। পর্দা। পর্দা মানে এই পর্দা না। পর্দা মানে বিরাট ব্যাখ্যা সেটা। আপনার জিনিসটা হচ্ছে ওইটাই। এখন আপনি যদি এগুলি ব্যাখ্যা করতে চান, বিভিন্ন ব্যাখ্যা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের সমাজ 95% পুরুষ শাসিত এবং পুরুষরা পারে বা না পারে একটা জিনিস ভালো পারে, নারীর উপর কর্তৃত্বের ভালোবাসে। এবং হুট করে একটা মেয়েকে বলে দিলেন এবং একটা কমেন্টস করলেন যে তার তো ভাই আছে, তার বোন আছে, স্বামী আছে, মেয়ে আছে, ছেলে আছে, আত্মীয় স্বজন আছে। আপনি বলে দিলেন যে মেয়েটা এরকম প্রভাব দিয়ে দিলেন। হুম। কিন্তু ছেলেকে বলেন উনি গর্ববোধ করবে, আরে বাবা আর কি আছে, আমার কি আসে যায়। এইগুলি তো বুঝতে পারবেন কোন সমাজে আপনি বাস করতেছেন। রুমি ফারহানা কিন্তু এগুলি বোঝার পরেও কিন্তু দুর্বার গতিতে মনে করছেন এড়াই যাবে।